নমস্কার বন্ধুরা, আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে চলুন শুরু করছি। রংলাল ডাকিয়া বলিল, কই মোড়ল মাঝি কই রে? কে এসেছে দেখ। কে বেটে? তুই কে বেটিস? বলিতে বলতে বাহির হইয়া আসিল এক কৃষ্ণকায় সচল প্রস্তরখণ্ড। আকৃতির চেয়ে আকারটাই তাহার বড়, এবং সেইটাই চোখে পড়িয়া মানুষকে বিস্মিত করিয়া দেয়। পেশির পুষ্টিতে এবং দৃঢ়তা ও বিপুলতায় অঙ্গপ্রত্যঙ্গগুলি যেন খর্ব হইয়া গিয়াছে। লোকটি সবিস্ময়ে উগ্র গৌরবর্ণের কিশোরকায় দীর্ঘতনু বালকটিকে দেখিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। রংলাল বলিল, তোর তো অনেক বয়স হলো, তোদের রাঙা ঠাকুরের নাম জানিস? তোদের সাঁওতালি হাঙ্গামার সময়। রংলালকে আর বলিতে হইল না। বিশাল বিন্ধ্য পর্বত যেন অগস্ত্যের চরণে সাষ্টাঙ্গে ভূমিতলে লুটাইয়া পড়িল। রংলাল বলিল, ইনি তার লাতি, ছেলের ছেলে, বেটার বেটা। মাঝি আপন ভাষায় ব্যস্তভাবে আদেশ করিল, চৌপায়া নিয়ে আয় শিগগির। ছোট্ট টুলের আকারে দড়ি দিয়ে বোনা বসিবার আসনে মহেন্দ্রকে বসাইয়া মাঝি তাহার সম্মুখে মাটির উপর উবু হইয়া হাত দুইটি জোর করিয়া বসিয়া অহেন্দ্রকে দেখিতে দেখিতে বলিল, ঠিক সেই পাড়া, তেমনি মুখ, তেমনি আঙুরের পাড়া রং, তেমনি চোখ। ঠিক বটে, তুই বলেছিস ঠিক পুতু মোড়ল। রংলাল হাসিয়া বলিল, তুই তাকে দেখেছিস মাঝি? দেখলাম বই কি। শাল জঙ্গলে মাদল বাজছিল, হাড়িয়া খাইছিল সব বড় বড় মাঝিরা, আমরা তখন সব ছোট বেটে। দেখলাম সেই আগুনের আলোতে রাঙা ঠাকুর এলো। অহেন্দ্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, তোমার কত বয়স হবে মাঝি? অনেক চিন্তা করিয়া মাঝি বলিল, সে অনেক হলো বই কি গো, তা তোর দুকুড়ি হবে। রংলাল হা হা করিয়া হাসিয়া উঠিল, বলিল, ওদের হিসেব অমনি বটে। তা ওর বয়স ৭৫-৮০ হবে দাদাবাবু। ৭৫-৮০? অহেন্দ্র আশ্চর্য হইয়া গেল। এখনও এই বজ্রের মতো শক্তিশালী দেহ! ইতিমধ্যে পাড়ার যত সাঁওতাল এবং ছেলে মেয়ে অহেন্দ্রের চারপাশে ভিড় করিয়া দাঁড়াইয়া বিস্ময় বিমুক্ত দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। পাড়াময় রাষ্ট্র হইয়া গিয়াছে। রাঙা ঠাকুরের বেটার বেটা আসিয়াছেন, আর তিনি নাকি ঠিক রাঙা ঠাকুরেরই মতো দেখিতে, আগুনের মতো গায়ের রং। ভিড়ের সম্মুখেই ছিল মেয়েদের দল। কোষ্ঠী পাথরের খোদাই করা মূর্তির মতো দেহ, তেমনই নিটোল এবং দৃঢ় তৈল মসৃণ কোষ্ঠীর মতো উজ্জ্বল আলো। পরনে মোটা খাটো কাপড়, মাথায় চুলে তেল দিয়া পরিপাটি করিয়া আঁচড়াইয়া এলো খোপা বাঁধিয়া দিয়াছে। শীতে উহারা কাটে না। কানে খোপায় নানা ধরনের পাতা সমেত সদ্য ফোটা বনফুলের স্তবক। অহেন্দ্র অনুভব করিল, সেই গন্ধ এখানে যেন বেশ নিবিড় হইয়া উঠিতেছে। সে প্রশ্ন করিল, এ কোন ফুলের গন্ধ মাঝি? মাঝি মেয়েদের মুখের দিকে চাহিল। ৪-৫ জনে কলরব করিয়া কি বলিয়া উঠিয়া আপন আপন খোপা হইতে ফুলের স্তবক খুলিয়া ফেলিল। অহেন্দ্র দেখিল লবঙ্গের মতো ক্ষুদ্র আকারের ফুল, একটি স্তবকে কদম্ব কেশরের মতো গোল হইয়া অসংখ্য ফুটিয়া আছে। কিন্তু মোড়ল মাঝি গম্ভীরভাবে কি বলিল। মেয়েগুলি ফুলের স্তবক আবার খোপায় গুঁজিয়া সারি বাঁধিয়া ওই দমকা বাতাসের মতো বেনাবন ঠেলিয়া কোথায় চলিয়া গেল। রংলাল বলিল, কি হলো, কোথা গেল সব? ফুল আনতে, রাঙাবাবুর লেগে। কেনে, ওই ফুল দিলেই তো হতো। ধুত, রাঙা ঠাকুরের লাতিকে কি ওই ফুল দিতে আছে? তোরা দিস? অহেন্দ্র বলিল, না গেলেই হতো মাঝি, কত সাপ আছে চরে, নাই? তাচ্ছিল্যের সহিত মাঝি বলিল, ও সব সরে যাবে, কোনো দিকে পালাবে তার ঠিক নাই। অহেন্দ্র বলিল, এখানে নাকি খুব বড় বড় সাপ আছে। অহেন্দ্রের কথাটাকে ঢাকিয়া দিয়া মেয়ের ও ছেলের দল কলরব করিয়া উঠিল। মাঝি হাসিয়া বলিল, আজই একটা মেরেছি আমরা, দেখবি বাবু, ইয়া চিতি। সোৎসাহে আসন হইতে উঠিয়া পড়িয়া অহেন্দ্র বলিল, কোথায়, কই? সঙ্গে সঙ্গে পরম উৎসাহে মাঝির দল আগাইয়া চলিল।
সর্বাঙ্গে ছেলেমেয়েরা যেন নাচিয়া চলিয়াছে। পল্লীর এক প্রান্তে এক বিশাল অজগর ক্ষতবিক্ষত দেহে মরিয়া তাল পাকাইয়া পড়িয়া আছে চিত্রিত মাংসস্তূপের মতো। অহিন্দ্র ও রংলাল উভয়ই শিহরিয়া উঠিল। অহিন্দ্র প্রশ্ন করিল, কোথায় ছিল? মাঝি পরম উৎসাহভরে বিকৃত ভাষায় বকিয়া গেল অনেক। সঙ্গে সঙ্গে হাত পা নাড়িবার কি তাহার বিচিত্র ভঙ্গি। মোটমাট ঘটনাটা ঘটিয়াছিল এই, একটা নিতান্ত কচি ছাগলের ছানা আপনার মনেই নাকি লাফাইয়া বেনাবনের কুল ঘেঁষিয়া নাচিয়া ফিরিতেছিল। নিভয়ে একজন মাঝি বসিয়া বাঁশি বাজাইতেছিল, তার কাছে ছিল তাহার কুকুর। কুকুরটা সহসা সভয়ে গর্জন করিয়া উঠিতেই মাঝি তাহার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিল, সর্বনাশ! সাপ বেনাবন হইতে হাতখানিক মুখ বাহির করিয়া নিমেষহীন লোলুপ দৃষ্টিতে দেখিতেছে ওই নর্তনরত ছাগ শিশুটিকে। সাঁওতালের ছেলে বাঁশিটি রাখিয়া তুলিয়া লইল ধনুক আর কার তীর, তারপর অভ্যর্থ লক্ষ্যে সাপের মাথাটাই বিঁধিয়া দিল একেবারে মাটির সঙ্গে। তারপর চিৎকার করিয়া ডাকিল পাড়ার লোককে। তখন বিদ্ধমস্তক অজগর দীর্ঘ নমনীয় দেহ আছড়াইয়া ঘাসের বনে যেন তুফান তুলিয়া দিয়াছে। কিন্তু ৫-৭টা ধনুক হইতে সুতীক্ষ্ণ শরবর্ষণের মুখে সে বীর্য কতক্ষণ! সাপ দেখিয়া ফিরিয়া আসিয়া বসিতেই একটি পৌর সাঁওতাল রমণী একটি বাটিতে সদ্য দোহা দুধ আনিয়া নামাইয়া দিল। দুধের ওপর ফেনা তখনও ভাঙে নাই। মেয়েটি সম্ভ্রম করিয়া বলিল, বাবু, তুমি খান। অহেন্দ্র হাসিয়া ফেলিল। মাঝি বলিল, ইয়া আমার মাঝিন বেটে বাবু, লে গড় কর রাঙাবাবুকে, আমাদের রাঙা ঠাকুরের লাতি। রংলাল গালে হাত দিয়া কি ভাবিতেছিল, অকস্মাৎ আক্ষেপ করিয়া বলিয়া উঠিল, হাহ, একেই বলে ইঁদুরে গর্ত করে সাপে ভোগ করে। দুধের বাটিটা নামাইয়া দিয়া অহিন্দ্র বলিল, কেন? ম্লান হাসি হাসিয়া রংলাল বলিল, কেন আবার? চর উঠল লদিতে, সাপকোপের ভয়ে কেউ ইদিক আসত না। মাঝিরা এলো, সাপ করছে, চাষ করছে, ওদিকে জমিদার সাজছে লাঠি নিয়ে। কি না চর আমাদের! আমরা যত সব চাষি প্রজা বলছি চর আমাদের। এরপর মাঝি দিকে তাড়িয়ে দিয়ে সবাই বসবে জেকে। মাঝি তাড়াতাড়ি বলিয়া উঠিল, কেনে আমরাও খাজনা দিব, তাড়াবে কেনে আমাদিকে? রংলাল বলিল, তাই সুদোগে গা বাবুদিকে, আর খাজনা দিবি কাকে? সবাই বলবে আমাকে দে ১৬ আনা খাজনা। কেনে? আমরা খাজনা দিব আমাদের রাঙা ঠাকুরের লাতিকে, এই রাঙা বাবুকে। অহেন্দ্র বলিল, না না মাঝি, চর যদি আমাদের না হয় তো আমাকে খাজনা দিলে হবে কেন? যার চর হবে তাকেই খাজনা দেবে তোমরা। তবে আমরা তুকেই খাজনা দিব, যাকে দিতে হয় তু দিস। রংলাল হুঁশিয়ার লোক, প্রবীণ চাষি, ভূমি সংক্রান্ত আইন কানুন সে অনেকটাই বোঝে। আর এও বোঝে যে চরের উপর চক্রবর্তী বাড়ির চুয়াত্ত যদি কোনরূপ সাব্যস্ত হয়, তবে অন্য বাড়ির মতো অন্যায় অবিচার হইবে না। তাহাদেরও অনেক আশা থাকিবে, অন্তত মায়ের কথার কখনো খেলাপ হয় না। সে মহেন্দ্রের গা টিপিয়া বলিল, বাবু ছেলে মানুষ, উনি জানেন না মাঝি, চর ওদেরই বটে। মাঝি বলিল, আমরা সবাই বলবো আমাদের রাঙাবাবুর চর। কথাটা কিন্তু চাপা পড়িয়া গেল। সেই মেয়ে কয়টি যেমন ছুটিতে ছুটিতে গিয়াছিল, তেমনি ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিয়া রাঙাবাবুর সম্মুখে থমকিয়া দাঁড়াইল। তাহাদের সকলেরই কোচর ভরা ওই ফুলের স্তবক। একে একে তাহারা কোচর উজাড় করিয়া ঢালিয়া দিল ফুলের রাশি। অতি সুমধুর গন্ধে স্থানটার বায়ুস্তর পর্যন্ত আমোদিত হইয়া উঠিল। মাঝি একটি দীর্ঘাঙ্গী কিশোরীকে দেখাইয়া বলিল, উই দেখ রাঙাবাবু, ই আমার লাতিন বটে। উই জি, আর সাপ মেরেছে, উয়ার সাথে ইয়ার বিয়া হবে। লজ্জা কুণ্ঠাহীন অসংকোচ দৃষ্টিতে মেয়েটি তাহারই দিকে চাহিয়াছিল, চাহিয়াই রহিল। অহেন্দ্র বলিল, আজ যাই মাঝি। মেয়েরা সকলে মিলিয়া কলরব করিয়া কি বলিয়া উঠিল। মাঝি হাসিয়া বলিল, মেয়েগুলা বলছে উয়ারা নাচবে সব, তোকে দেখতে হবে। কিন্তু সন্ধে হয়ে গেল যে মাঝি। মাঝি বলিল, মশাল জেলে আমি তোকে কাঁধে করে রেখে আসব। অহেন্দ্র আর না বলিতে পারিল না। এমন সুন্দর ইহাদের নাচ, আর এত সুন্দর ইহাদের একটানা সুরের সুকণ্ঠের গান,
যে তাহা দেখিবার ও শুনিবার লোভ সম্বরণ করিতে পারিল না। সে বলিল, তবে একটু শিগগির মাঝি। মেয়েরা সঙ্গে সঙ্গে কলরব করিতে করিতে ছুটিয়া চলিয়া গেল। শিরিং শিরিং অর্থাৎ গান গান, মরংবাবু রাঙাবাবু অর্থাৎ তাদের মালিক রাজা রাঙাবাবু দেখিবেন। মাদল বাজিতে লাগিল, ধিতাং ধিতাং। বাঁশের বাঁশিতে গানের সুর ধ্বনিত হইয়া উঠিল। অর্থচন্দাকারে রাঙাবাবুকে বেষ্টন করিয়া বসন্ত বাতাসে দোলার মতো হিল্লোলিত দেহে দুলিয়া দুলিয়া নাচিতে আরম্ভ করিল সাঁওতাল তরুণীরা। সঙ্গে সঙ্গে বাঁশির সুরের সঙ্গে সুর মিলাইয়া গান। বৃদ্ধ মাঝি বসিয়াছিল অহিন্দ্রের পাশে। অহিন্দ্র তাহাকে প্রশ্ন করিল, গানে কি বলছে মাঝি? বলছে ওয়ারা রাজার আমাদের বিয়া হবে, তাতেই রানী সাজ করে বসে আছে। রাজা তাকে লাল জবা ফুল এনে দিবে। পরক্ষণে অশীতিপর বৃদ্ধ পায়ে রাফ দিয়া উঠিল, একটা মাদল লইয়া বাদক পুরুষদের সঙ্গে নাচিয়া নাচিয়া বাজাইতে আরম্ভ করিল। রাত্রি প্রায় ৮টার সময় রায়বাবুদের কাছারির সম্মুখ দিয়া কাহারা যাইতেছিল মশালের আলো জ্বালাইয়া। মশাল একালে একটা অস্বাভাবিক ব্যাপার। ইন্দ্ররায় গভীর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কে যায়? সূক্ষ্ম বেনাবনের ঘাটি বাঁধিয়া তাহাতে মহুয়ার তেল দিয়া জ্বালাইয়া বৃদ্ধ মাঝি তাহাদের রাঙাবাবুকে পৌঁছাইয়া দিতে আসিয়াছিল। সে উত্তর করিল, আমি বেটে, উপারের চরের কমলা মাঝি। বিস্মিত হইয়া রায় প্রশ্ন করিলেন, এত রাতে এমন আঙুল ঝেলে তোর যাবি কোথা? আমাদের রাঙা ঠাকুরের লাতি মশায়, আমাদের রাঙাবাবুকে বাড়িতে দিতে যাচ্ছি গো। রাঙা ঠাকুর? সোমেশ্বর চক্রবর্তী? রায়ের মনে পড়িয়া গেল অতীত কাহিনী। সন্ধ্যাদীপ জ্বালিয়া লক্ষ্মীর ঘরে গৃহলক্ষ্মী সিংহাসনের সম্মুখে পিল সুজের উপর প্রদীপটি রাখিয়া সুনীতি গলায় আঁচল চড়াইয়া প্রণাম করিলেন। গনগনে আগুন ভরিয়া ঝি ধূপদানি হাতে ঘরের বাহিরে দাঁড়াইয়াছিল। ধূপদানিটি তাহার হাত হইতে লইয়া সুনীতি আগুনের উপর ধূপ ছিটাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে ধূপগন্ধে ঘরখানি ভরিয়া উঠিল। ঘরের দরজা বন্ধ করিতে করিতে সুনীতি বলিলেন, তুলসী মন্দিরে আর ঠাকুর বাড়িতে প্রদীপ আজ বামুন ঠাকুরকে দিতে বল মান্দা। আমার বড্ড দেরি হয়ে গেল, বাবু হয়তো এক্ষুনি রেগে উঠবেন। তাড়াতাড়ি তেলের বোতলটি লইয়া তিনি রামেশ্বরের ঘরের দিকে চলিয়া গেলেন। রামেশ্বরের দরজা জানলা অহরহ বন্ধ থাকে। দিনরাত্রি ঘরে একটা প্রদীপ জ্বলে। সে প্রদীপে পড়ে তিলের তেল। উজ্জ্বল আলো তাহার চোখে একেবারে সহ্য হয় না। আলোর মধ্যে তিনি নাকি একেবারে দেখিতে পান না, অন্ধকারে বরং পান। তেলের বোতল হাতে সুনীতি সন্তর্পণে দরজা ঠেলিয়া ঘরে প্রবেশ করিলেন। প্রকাণ্ড বড় ঘরখানির মধ্যে ক্ষীণ শিখায় একটি মাত্র প্রদীপের আলো জ্বলিতেছে। এত বড় ঘরের সর্বাংশে তাহার জ্যোতি প্রসারিত হইতে পারে নাই। চারিকোণের অন্ধকার অসীমের মতো সীমাবদ্ধ জ্যোতির্মণ্ডলকে যেন ঘিরিয়া রহিয়াছে। আলো অন্ধকারে সে যেন এক রহস্য লোকের সৃষ্টি করিয়াছে। তাহারই মধ্যে ঘরের মধ্যস্থলে সে আমলের প্রকাণ্ড পালকের মতো নিস্তব্ধ হইয়া রামেশ্বর বসিয়া আছেন। ঘরের দরজা খুলিতেই রামেশ্বর অতি ধীরে মৃদু স্বরে প্রশ্ন করিলেন, সুনীতি? ঘরের দরজা বন্ধ করিয়া দিতে দিতে সুনীতি বলিলেন, হ্যাঁ আমি। তেল দিয়ে দিই প্রদীপে? জানলাগুলো খুলে দিই, সন্ধে হয়ে গেছে। দাও। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিলে ঘরের জানলা খোলা হয়। কখনো কখনো রামেশ্বর তখন খোলা জানলার ধারে দাঁড়াইয়া বহির্জগতের সহিত পরিচয় করেন। জানালা খুলিয়া দিতেই বদ্ধ ঘরের বাহিরের বাতাস অপেক্ষাকৃত জোরেই প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে প্রদীপটি নিভিয়া গেল। রামেশ্বর বাহিরের নির্মল শীতল বাতাসে বুক ভরিয়া নিঃশ্বাস লইয়া বলিলেন, আহ। সুনীতি বলিলেন, আলোটা নিভে গেল যে। রামেশ্বর বলিলেন, বাতাসে চমৎকার ফুলের গন্ধ আসছে। এটা কি মাস বলো তো? চৈত্র মাস। তারপর চিন্তিতভাবে সুনীতি আবার বলিলেন, প্রদীপ তো এ বাতাসে থাকবে না। রামেশ্বর বলিতেছেন, ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে। বাতি দিয়ে একটা সেজ জেলে দেব? সেজ? হ্যাঁ, বাতির আলোও তো ঠান্ডা।
এ বাতাসে প্রদীপ থাকবে না, তাই দাও বলিয়া আবার আপন মনে আবৃত্তি করিলেন। মধুকর নিকর করম্বিত কোকিল কুজিত কুঞ্জ কুটিরে। ঘরে সেজ ও বাতি ঠিক করাই থাকে, মধ্যে মধ্যে জ্বালি বাতাসের জন্য হয়, আবার মাঝে মধ্যে রামেশ্বর বাবুরও ইচ্ছা হয়। সুনীতি বাতি জ্বালিয়া সেজের মধ্যে বসাইয়া দিলেন। তারপর কতকগুলি ধূপ শলাকা জ্বালিয়া দিয়া বলিলেন, কাপড় ছাড়ো, সন্ধ্যের জায়গা করে দিই। করতে হবে বই কি, না করলেই পাপ, করলে কিছুই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। সুনীতি বাধা দিয়া বলিলেন, ও কি বলছো? রামেশ্বর মধ্যে মধ্যে এমনই করিয়া বকিতে আরম্ভ করেন, তখন বাধা দিতে হয়। অন্যথায় সেই একটা কথায় তিনি কিছুক্ষণ ধরিয়া এমনই করিয়া বকিয়া যান। বাধা পাইয়া রামেশ্বর চুপ করিলেন। সুনীতি আবার বলিলেন, কাপড় ছাড়ো, সন্ধে করো, আর অমন করে বকছো কেন? না না না, আমি বকিনি তো, বকবো কেন? কই, কাপড় দাও। রামেশ্বর অতি সন্তর্পণে বিছানা হইতে নামিয়া আসিলেন। স্বামীকে সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া সুনীতি বলিলেন, সন্ধে করে ফেলো, আমি দুধ গরম করে নিয়ে আসছি। সুনীতি ফিরিয়া আসিয়া দেখিলেন রামেশ্বর সন্ধ্যা শেষ করিয়া জানালার ধারে দাঁড়াইয়া আছেন। সুনীতিকে দেখিবা মাত্র তিনি বলিলেন, কি বাজছে বলো তো? দূরে ওই চটটার ওপরে তখন অহিন্দ্রকে ঘিরিয়া সাঁওতালেরা মাদল ও বাঁশি বাজাইতে ছিল, মেয়েরা নাচিতেছিল, তাহারই শব্দ। সুনীতি বলিলেন, সাঁওতালরা মাদল বাজাচ্ছে, বাঁশি শুনছ? বাঁশি? হ্যাঁ, সন্ধ্যের সময় তো, মাঝিরা বাদল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, মেয়েরা নাচছে, ওদের ওই আনন্দ। তুমি কবিরাজ গোস্বামী সেই জয়দেবের গীতগোবিন্দ পড়েছ? করতল তাল তরল বলয়া বলি কলিত কলম্বং বংশে রাস ও রসে সহনিত্য পরা হরিণা যুবতী প্রশংসে। যমুনা পুলিনে বংশীধ্বনির সঙ্গে তাল দিয়া গোপবালারাও একদিন নাচিত। গীতগোবিন্দ তুমি পড়নি? স্বামীর মুখের দিকে চাহিয়া সুনীতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি কখনো পড়ে শোনাওনি, আমি তো সংস্কৃত জানি না। আজ তোমাকে শোনাবো, আমার মুখস্থ আছে। বেশ, এখন দুধটা খেয়ে নাও দেখি, বলিয়া সম্মুখের দুধের বাটি আগাইয়া দিলেন। পান করিয়া বাটি সুনীতির হাতে দিতেই সুনীতি জলের গ্লাস ও গামছা স্বামীর সম্মুখে ধরলেন। হাত মুখ ধুইয়া রামেশ্বর আবার বলিলেন, কবিরাজ গোস্বামী বলেছেন কি জানো? যদি হরি স্মরণে সরসং মন, যদি বিলাস কলাসু কৌতূহলং, মধুর কোমল কান্ত পদবলিং শ্রীণু তদা জয়দেব সরস্বতীম। শোনাবো, তোমাকে আজ শোনাবো। আনন্দে সুনীতির বুকখানি যেন ভরিয়া উঠিল। তিনি বলিলেন, তাহলে তাড়াতাড়ি আমি কাজ করে সেরে আসি। পরমুহূর্তে আবার যেন স্তিমিত হইয়া গেলেন। কতক্ষণ, এই রূপ কতক্ষণের জন্য? হ্যাঁ, এসো, বাতাস আজ বড় মিষ্টি বইছে, বসন্তকাল কিনা। আচ্ছা সুনীতি, দোল পূর্ণিমা চলে গেছে? হ্যাঁ, আজ কৃষ্ণ পক্ষের সপ্তমী। কই, আমাকে তো আবির দিলে না। সুনীতি অপরাধিনীর মতো নীরবে দাঁড়াইয়া রহিলেন। এনো এনো, আবির থাকে তো নিয়ে এসো এক মুঠো আজ। সুনীতি এ কথারও উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। আর শোনো, জয়দেব সরস্বতীর পদাবলী যদি শুনবে, তবে অতি সুন্দর একখানি কাপড় পরবে, সুন্দর করে বেণী রচনা করবে, তারপর রসরাজের মূর্তি হৃদয়ে স্মরণ করে লীলা বিভোর মন নিয়ে শুনতে হবে। সুনীতি ভালো করিয়াই জানেন যে ফিরিয়া আসিতে আসিতে স্বামীর এরূপ আর থাকিবে না, কিন্তু তিনি কখনো স্বামীর কথার প্রতিবাদ করেন না। ম্লান হাসি হাসিয়া বলিলেন, তাই আসব। চুলটা যেন বেঁধে ফেল। বাঁধব? হ্যাঁ, ঘরে আতর নেই? আতর আছে, তাও আনব। আমায় এক্ষুনি দিতে পারো একটু? দিচ্ছি। সুনীতি সঙ্গে সঙ্গে বাক্স খুলিয়া একটি সুদৃশ্য আতরদান বাহির করিলেন। তুলায় আতর মাখাইয়া স্বামীর হাতে দিয়া ঘর হইতে বাহির হইবার জন্য ফিরিলেন। কিন্তু রামেশ্বর ডাকিলেন, শোনো। সুনীতি বলিলেন, বলো।
ওই আলোর সম্মুখে তুমি একবার দাঁড়াও তো। অন্ধকারের মধ্যে আমার বাস। অনেক দিন তোমাকে যেন আমি ভালো করে দেখিনি। সুনীতি স্থিরভাবে স্বামীর মুখের দিকে চাহিয়া দাঁড়াইলেন। রামেশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দৃষ্টি যাওয়ার থেকে মানুষের বড় দুঃখ আর নেই। ভীষণ পাপে অভিসম্পাদ না হলে মানুষের চোখ যায় না। সুনীতি ব্যথিত কণ্ঠে বলিলেন, কিন্তু চোখ তো তোমার খারাপ হয়নি। 3-4 বার ডাক্তার দেখানো হলো, তারা তো তা বলেন না। তারস্বরে প্রতিবাদ করিয়া রামেশ্বর বলিলেন, জানে না, তারা কিছুই জানে না। তুমিও জানো না। দিনের আলোর মধ্যে চোখ আমার আপনি বন্ধ হয়ে যায়। কে যেন ধরে চোখের ছুঁচ ফুটিয়ে দেয়। নিভিয়ে দাও সুনীতি, ও আলোটা নিভিয়ে দাও, নয় আড়ালে সরিয়ে দাও। আলোটা অন্তরালে সরাইয়া দিয়া সুনীতি নীরবে ঘর হইতে বাহির হইয়া গেলেন। সে আমলের চক মিলানো বাড়ি, নিচের তলায় চারিদিকেই ঘর, একেবারে অবরুদ্ধ বলিলেই হয়। বাহিরে এমন মিষ্ট বাতাস, অথচ এ বাড়ির নিচের তলায় বেশ গরম পড়িয়া গিয়াছে। স্বামীর জন্য খাবার সুনীতি নিজে হাতেই প্রস্তুত করেন। খাবার প্রস্তুত করিতে করিতে তিনি ঘামিয়া যেন স্নান করিয়া উঠিলেন। পাচিকা বলিল, ওরে বাপ রে, মা যেন ঘেমে নিয়ে উঠলেন একেবারে। আমি যে এতক্ষণ আগুনের আঁচে রয়েছি, কই আমি তো এত ঘামিনি। মানদাজি বলিল, পাখাটা নিয়ে আয় আসি আমি। অত্যন্ত লজ্জিত কুণ্ঠিতভাবে সুনীতি বলিলেন, না রে না, থাক, এই তো হয়ে গেছে আমার। এমনভাবে ঘামিয়া ওঠাটাও তাদের কাছে অত্যন্ত অস্বাভাবিক বলিয়া মনে হইতেছিল। তাহারা খাবার তৈয়ারিও শেষ করিয়াছিল। তিনি খাবারগুলি গুছাইয়া উঠিয়া পড়িলেন। খাবার রাখিয়া মানদাজি বলিলেন, এই সন্ধ্যার সময় গা ধুলেন মা? আবার গা ধোবেন কি গো এই দোরসার সময়? ভিজে গামছা দিয়ে গা মুছে ফেলুন বরং। না রে, সমস্ত শরীর যেন ঘিনঘিন করছে আমার। তারপর ঈষৎ হাসিয়া বলিলেন, আমার কি কখনো মরণ হয় রে মানি? তাহলে সংসারে ভুগবে কে? মানদার কথা না বলিয়া তাড়াতাড়ি জল তুলিয়া গামছা আনিয়া সমস্ত ব্যবস্থা ঠিক করিয়া দিল। আপনার হাত দুখানি নাকের কাছে আনিয়া শুকিয়া সুনীতি বলিলেন, না, ধোয়ার গন্ধ, সাবান না দিলে যাবে না। তুই কার কাছে ঘুটে নিস মানদা? ঘুটে ভিজে থাকে? বলিতে বলিতে তিনি ঘরের মধ্যে ঢুকিয়া সাবান বাহির করিয়া লইয়াও চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। তোলা কাপড় একখানা বাহির করিতে হয়, কিন্তু আবার তিনি একঘা গামিয়া উঠিলেন। মনের মধ্যে একটা দারুণ সংকোচ তাহাকে পীড়িত করিতেছিল। মানদা ডাকিল, মা আসুন। সুনীতি তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসিয়া বলিলেন, বাক্স খুলে দেখলাম কাপড়গুলো সব পুরনো হয়ে যাচ্ছে। ভাবলাম কি হবে রেখে পরে ফেলি, কিন্তু তোরা হাসবি বলে আর পারলাম না। মানদা ও পাচিকা একসঙ্গে দুইজনেই হা হা করিয়া উঠিল। না মা না, আপনি পরুন। একটু ভালো কাপড় পরলে আপনাকে যা সুন্দর লাগে দেখতে। পরুন মা, পরুন। পরব? হ্যাঁ মা, পরুন, বই পরবেন বই কি। বুড়ো মেয়ের শখ দেখে তোরা হাসবি তো? হে মা, তাই হাসতে পারি? আর আপনি বুড়ো হলেন কি করে মা? বড় দাদাবাবু এই 18তে পড়লেন, আমি তো জানি। আপনার 15 বছরে দাদাবাবু কোলে আসে। তাহলে কত হয়? এই তো মোটে 33 বছর বয়স আপনার। সুনীতির সকল সংকোচ কাটিয়া গেল। তিনি আবার বাক্স খুলিয়া বাছিয়া একখানি ঢাকাই শাড়ি বাহির করিয়া আনিলেন। গা ধুইতে ধুইতে বলিলেন, গরমের দিন এলো, আর আমার এই চুলের বোঝা নিয়ে হলো মরণ। মানদা বলিল, উঠুন, আপনি গা ধুয়ে তারপর আপনার চুলটা বেঁধে দেব। চুল বাঁধতে বললেই আপনি বলেন ছেলে বড় হয়েছে, বুড়ো হয়েছে, কত কি। দেখুন গিয়ে ছোট তরফের রায়গিন্নিকে, আপনার চেয়ে কত বড়, চুলে পাক ধরেছে, তবু রোজ চুল বাঁধবেন। হাতে মুখে সাবান দিয়ে গা ধোয়া শেষ করিয়া সুনীতি বলিলেন, দে ভাই, চুলগুলো বিনুনি করে দে তো। এলো চুল খুলে পিঠে পরে এমন সুরসুর করে পিঠ। সুনীতির চুলগুলো ভমরের মতো কালো আর কোঁকড়ানো। হাতের মুষ্টিতে চুলগুলি ধরিয়া মানদা বলিল, বাহারের চুল বটে মা, আহা কি নরম। ছোট্ট দাদাবাবু ঠিক তোমার মতো দেখতে, কিন্তু চুলগুলিনও পায় নাই, এমন বাহারের চোখও পায় নাই। সুনীতি চমকিয়া উঠিলেন, কই অহিন্দ্র তো এখনো ফিরিল না। তিনি উৎকণ্ঠিত স্বরে বলিলেন, তাই তো রে, ওহি তো এখনো ফিরিল না, বেরিয়েছে সেই কখন।
মানদা বলিল, বেশ। দেখুন গিয়ে তিনি বসে বসে রংলাল মোড়লের সঙ্গে গল্প করছেন। আমি দেখে এসেছি তাদের দুজনকে জল আনতে গিয়ে নদীর ধারে। মোড়ল একবার এই হাত ছুঁড়ছে, একবার ওই হাত ছুঁড়ছে, যেন বক্তৃতা করছে। সুনীতি বলিলেন, ওই ওর এক নেশা, যত চাষি ভুষির সঙ্গে বসে গল্প করবে, রায়রা নিন্দে করে, মহি তো আমার ওপরেই তাল ছাড়বে, তবু তো বাবুর কানে ওঠে না। মানদা বলিল, রায়দের কথা ছাড়ান দেন মা, ওরা এবারে নিন্দে পেলে আর কিছু চায় না। আর ছোট দাদাবাবুর মতো ছেলে তোমার হাজারে একটা নাই, আমি তো দেখি নাই। দেখে এসো দেখি রায়বাড়ির ছেলেদিকে, কথা কিসব যেন ছুঁচ পিঁধছে, তুই তোকারি, চুপড়াও, হারামজাদি হারামজাদি, তো ঠোঁটে লেগেই আছে। নেন মা, এবারে সেথিতে সিঁদুর নেন, কপালেও নেবেন, নিতে হয়। সুনীতি স্থির দৃষ্টিতে পশ্চিম দিকে একতলার ছাদের উপর দিয়া উপরের শূন্য মণ্ডলের দিকে চাহিয়াছিলেন। ওপাশে কাছারি বাড়ির প্রাঙ্গণে এত আলো কিসের? শূন্য মণ্ডলটা পর্যন্ত আলোকিত হইয়া উঠিয়াছে। তিনি শঙ্কিত হইয়া বলিলেন, দেখ তো মানদা বেরিয়ে, বাইরে এত আলো কিসের? মানদা সশঙ্ক চিত্রে সন্তর্পণ বাহিরে গিয়া কিছুক্ষণ পরেই ছুটিয়া ফিরিয়া আসিল। ওগো মা, একদল সাঁওতাল এই সব মশাল জেলে দাদাবাবুকে পৌঁছে দিতে এসেছে। এই সব ঠকাঠক প্রণাম করছে, দাদাবাবুকে বলছে রাঙাবাবু। রাঙাবাবু? সুনীতি শিহরিয়া উঠিলেন। সাঁওতালদের রাঙা ঠাকুর, তাহার শ্বশুরের কাহিনী তিনি বহুবার শুনিয়াছেন। পরক্ষণে আবার তাহার মন তাহার শ্বশুরকুলের গৌরবে ভরিয়া উঠিল। আর ওই আদিম বর্বর মানুষদের সকৃতজ্ঞ আনুগত্যের কথা স্মরণ করিয়া তাহাদের প্রতিও মমতার সীমা রহিল না। এ বাড়িকে সাঁওতালরা কোনো দিন ভোলে নাই। সরকারি সহিত মকদ্দমার পর হইতে এ বাড়ি সযত্নে সাঁওতালদের সহিত সংসর্গ পরিত্যাগ করিয়া চলিয়াছে। বহুদিন ধরিয়া সরকার পক্ষ তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়াছিলেন তাহার স্বামীর উপর। হাসিতে হাসিতে বাড়িতে প্রবেশ করিল অহিন্দ্র। তাহার পিছনে পিছনে রংলাল আসিয়া বাড়ির দরজায় দাঁড়াইল। আজ ওই চরটা দেখে এলাম মা, সাঁওতালেরা যা খাতির করলে, আমার নাম দিয়েছে রাঙাবাবু। একটা যা অজগর চিঠি মেরেছে ওরা, প্রকাণ্ড বড়। অহেন্দ্রের ইচ্ছা হইতেছিল একেবারে সকল কথা এই মুহূর্তে সব জানাইয়া দেয়। মা হাসিলেন, ওই সাপ খুব ভট চর, ওখানে তুমি কেন গিয়েছিলে? অহেন্দ্র হাসিয়া বলিল, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি। গেলাম তো কি হলো, ভয় কিসের? বাহির দরজায় রংলাল দাঁড়াইয়াছিল। সে ডাকিল, দাদাবাবু। তাহার গামছায় ছিল সেই ফুলগুলি। সুনীতি চকিত হইয়া মাথায় ঘোমটা টানিয়া দিয়া বলিলেন, মাঝিরা চলে গেল নাকি? মানদা, দাঁড়াতে বলতো মাঝিদের, মুরগি আর নাড়ু দিতে হবে ওদের। রংলাল বলিল, ওগো মানদা, এইগুলো বরং নাও, আমি যাই মাঝিদের আটক করি। যে বোঙা জাত, হয়তো তোমার কথা বুঝবেই না। মানদা ফুলগুলি আনিয়া ঢালিয়া দিয়া বলিল, তাই বলি, দাদাবাবু এলেন আর এমন গন্ধ কোথা থেকে উঠল? আহা, এ কি ফুল গো দাদাবাবু? ফুলের গন্ধেও কদম্ব ফুলের মতো পুষ্পগুলি গঠনভঙ্গি দেখিয়া সুনীতিও আকৃষ্ট হইলেন। তিনিও কয়েকটি পুষ্পগুচ্ছ তুলিয়া লইয়া বলিলেন, ভারী সুন্দর গন্ধ তো। উচ্ছ্বসিত হইয়া অহেন্দ্র বলিল, ওই ফুলের গন্ধেই তো চরের ভেতর গেলাম। রংলাল বললে মাঝিরা ঠিক সন্ধান জানে। গেলাম যদি তো, আমাকে দেখেই কমল মাঝি ওদের মোড়ল, কি চেহারা তার মা, ঠিক যেন একটা পাহাড়ের মতো। আমাকে দেখেই ঠিক চিনে ফেললে, বলে ঠিক তেমনি পাড়া, তেমনি আগুনের মতো রং, তেমনি চোখ, তেমনি চুল, ঠিক আমাদের রাঙা ঠাকুরের লাতি। সেখানে মেয়েরা সব গোছায় গোছায় এই ফুল খোপায় পড়ে আছে। সে মেয়েরা এনে দিলে এত ফুল, সবাই নিয়ে এলো এক এক আঁচল ভরে। যার না নি সেই রাগ করে। রংলাল বললে, সবারই নেব দাদাবাবু, চলুন আমি নিয়ে যাচ্ছি। সুনীতি বলিলেন, যা, তুই কতকগুলো নিয়ে বাবুর ঘরে দিয়ে আয়, ভারী খুশি হবেন উনি। শুনেছিস তো, উনি নাকি সেকালে রোজ সন্ধেতে ফুলের মালা পরতেন, যা নিয়ে যা। অহেন্দ্র বলিল, না, তুমি গিয়ে দিয়ে এসো। সে কি, এবার এসে একবারও তো তুই বাবুর সঙ্গে দেখা করিসনি? না না, এ তো ভালো নয় ওহি। আমার বড় কষ্ট হয় মা, তিনি কেমন হয়ে গেছেন, অথচ এত বড় পণ্ডিত
কি সুন্দর সংস্কৃত বলেন, আমার কান্না পায়। সুনীতির চোখ ছলছল করিয়া উঠিল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজেই ফুল লইয়া উঠিলেন, বলিলেন, কি করব বল, তোদের অদৃষ্ট আর আমার পোড়া কপাল। আচ্ছা, আমি দিয়ে আসছি। যাইতে যাইতে আবার ফিরিয়া আসিয়া বলিলেন, ওগো বামুন মেয়ে, মাঝিদের মুরগি আর নাড়ু দিও সকলকে। এতক্ষণে মহেন্দ্র মাকে দেখিয়া বলিল, বাহ, বড় সুন্দর লাগছে মা তোমাকে আজ, অথচ কেন তুমি 24 ঘণ্টা এমন গরিব গরিব সেজে থাকো? সুনীতি লজ্জায় রাঙা হইয়া উঠিলেন, তবু চট করিয়া আপন লজ্জা ঢাকিয়া বলিলেন, আজ আমি রাঙাবাবুর মা হয়েছি কি না তাই, আর বেহায় আসবে বলে সেজেছি এমন, তোর সাঁওতালদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব। ছেলে লজ্জিত হইয়া পড়িল। মাও দ্রুতপদে উপরে উঠিয়া গেলেন। অতি অল্পক্ষণ পরেই মাঝিদের লইয়া রংলাল আসিয়া অন্দরের বহির্দ্বারে দাঁড়াইয়া ডাকিল, দাদাবাবু। মানদা বলিল, এসো মোড়ল, ভেতরে নিয়ে এসো ওদের, মা ওপরে আছেন।